বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে যারা সংযুক্ত রয়েছেন আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের সাংস্কৃতিক জগতের যারা তারকা এবং বিভিন্ন পেশার সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আর এআরটিকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, চমৎকার একটা অনুষ্ঠান আপনারা করেছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ। তবে আমি মনে করি যে আমার জন্মদিনে কোনো অনুষ্ঠান না করাই ভালো। জন্ম মৃত্যু এটা হচ্ছে ধ্রুব সত্য। জন্মিলে মরিতে হবে, অমর কোথা রবে, চিরস্থির কবে নিয়ে হায় রে জীবন নাতে। এটা তো খুব স্বাভাবিক কথা। কবি বলে গেছেন। ছোটবেলা থেকে বাবাকে দেখেছি জনগণের কথা বলতে, আর সাক্ষাৎ তো হতো খালি কারাগারেই বেশি। প্রতি মাসে ২ বার আমরা সাক্ষাৎকারের সুযোগ পেতাম। সেটা আবার ১৯৫৪ সালের থেকে শুরু। তার আগে তো আমরা টুঙ্গিপাড়ায় ছিলাম। কাজে আমাদের তো আব্বা জেলে গেলেও জানতে পারতাম না। তখন বুঝতামও না, ছোটও ছিলাম। আমার ছোট ভাই কামাল, ওর জন্ম হওয়ার সাথে, সাথে আব্বাকে যে অ্যারেস্ট করা হলো, তারপর তো সে ৪৯ সালে অ্যারেস্ট করে ৫২ সালে আব্বা মুক্তি পান। কা ভালো করে। আমি আব্বা, আব্বা বলে ডেকে গেলে বলত, "আমি তোমার আব্বাকে একটু আব্বা বলতে পারি?" এটাই ছিল আমাদের জীবন। বাংলাদেশের জনগণ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যখন বাবা, মা, ভাই সব হারালাম। আমরা বিদেশে তখন। মাত্র ১৫ দিন আগে দেশ ছেড়ে গিয়েছিলাম। তখন ভাবতেও পারিনি এভাবে সকলকে হারাবো। হঠাৎ শুনলাম যে কেউ নেই, বাংলাদেশে ক্যু হয়েছে। যে মুহূর্তে শুনলাম বাংলাদেশে ক্যু হয়েছে সেই মুহূর্তে আমার মুখ থেকে বেরিয়েছিল যে তাহলে তো আমাদের আর কেউ নেই। কিন্তু তখন আমরা জানতে পারিনি যে তারা বাংলাদেশে কি হচ্ছে বা বিদেশে জানা সম্ভব ছিল না। সবকিছু বন্ধ ছিল। এরপর ৬ টা বছর কাটলো। আমার অবর্তমানে আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, আমি ঠিক প্রস্তুত ছিলাম না। তবে ১৯৮০ সালে আমি যখন লন্ডনে যাই, লন্ডনে যেয়ে আমি কিন্তু সংগঠনটা গড়ে তোলার ক্ষেত্রে চেষ্টা করি। তার আগে রেহানা বঙ্গবন্ধু পরিষদ গড়ে তোলার সাথে সম্পৃক্ত ছিল। সেখানে মনসুর আলী সাহেবের ছেলে ডক্টর সেলিম এবং সৈয়দ আশরাফ, এরাও সম্পৃক্ত ছিল। আমি সকলের বড়। সবই তো আমার ছোট। সেই হারাবার বেদনাকে সম্বল করে আমি বাংলাদেশে যেয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করলাম। আমার আব্বা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন। আমি উন্নয়নশীল দেশে মর্যাদায় উন্নীত করতে পারলাম। এই অসাধ্য সাধনা আমার পক্ষে করা সম্ভব হয়েছিল আওয়ামী লীগের অগণিত নেতা, কর্মী, শুভানুদ্দায়ী, তাদের নিরলস সমর্থন আর বাংলাদেশের জনগণের সমর্থন। আমি পরিবারের সকল সদস্য হারিয়ে বাংলাদেশের জনগণকে আমার নিজের পরিবার হিসেবে আপন করে নিয়েছিলাম। আমি যে সমস্ত কাজ করেছি, যতগুলি পদক্ষেপ নিয়েছি সেখানে কিন্তু দলমত দেখিনি। দেখেছি বাংলাদেশের জনগণ হিসেবে। কারণ আমি জাতির পিতা কন্যা। আমি সেই হিসেবে নিজেকে বিবেচনা করেছি। প্রধানমন্ত্রী তো আমার কাছে হচ্ছে একটা কাজের একটা সুযোগ। সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করে আসলাম। অপরাধটা কি হলো জানি না। আজকে দেশের কি অবস্থা? বে অর্থনীতি সম্পূর্ণ বিধ্বস্ত। সেই দরিদ্র মানুষের হাহাকার, তার উপর অত্যাচার, নির্যাতন। এই বগুড়ায় শাহজাহানপুর এবং গাবতলীর মানুষের কথা আমরা শুনলাম।
আর প্রতিনিয়ত শুনছি। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা-কর্মী ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করেছে। আগুন দিয়ে পুড়িয়েছে। নির্যাতনের চিত্র বাংলাদেশে এমনই ভয়াবহ। পাকিস্তানি হানাদার বাহিনী নির্যাতন করেছে। মেয়েদেরকে তুলে নিয়ে তারা ক্যাম্পে গেছে। রেপ করেছে। বাংলাদেশে বাঙালিরা এইভাবে একই কায়দায় নির্যাতন করতে পারে, এটা ভাবাও যায় না। আজকে সেই বীভৎসতা আমরা দেখছি, সেই বিকৃত রুচি আমরা দেখছি। এখানে মা, বোন, শিশু, নারী কাউকে ছেড়ে দিচ্ছে না। এরা কারা? ১৫ বছর ৭ মাসে একটানা ক্ষমতায়। এদের এই বিভৎস চেহারাগুলি তো দেখিনি। এরা কোথা থেকে মানে তারা আসলো সেটাই আমার কাছে একটা অবাক লাগে। এদের মধ্যে এই ধরনের পশুত্ব লুকিয়ে ছিল, এটা কখনো আমার চিন্তায় আসেনি। আজকে সেই বাংলাদেশ, ধর্ষিত বাংলাদেশ, নির্যাতিত বাংলাদেশ আজকে একেবারে নির্যাতনে জর্জরিত। কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যায় না। এখান থেকে আমাদের পরিবর্তন করতে হবে, ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের মানুষের গৌরব। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। আর এই নির্যাতনকারী, জানি না এটা আল্লাহর কি ইচ্ছা, প্রত্যেকবার তো মৃত্যুর দুয়ার থেকে আমাকে ফিরিয়ে এনেছেন। এবারও যে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনলেন, এবারও তো সেই অবস্থায় সৃষ্টি করেছিল। হয়তোবা কত ২০-৩০ মিনিট বা ৪০ মিনিটের ব্যবধানে বেঁচে গিয়েছিলাম, রেহান আর আমি। এই বেঁচে না থাকলেও তো এই বীভৎস চেহারাগুলি চিনতে পারতাম না, দেখতে পারতাম না। এবং সেই সাথে আমি বাংলাদেশের মানুষকে বলব যে আপনারাও চিনে রাখেন। নারী, শিশু, সংখ্যালঘু সম্প্রদায়, আইনজীবী, পুলিশ, আনসার কাউকে তো ছাড়ছে না। সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শুধু যে এদের উপরে অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি তা না। চাকরি থেকে বের করে দিচ্ছে, ব্যবসা থেকে বের করে দিচ্ছে। আওয়ামী লীগ হলেই যে সেটা অপরাধ। এটা কেন অপরাধ হবে? এই অপরাধ তো ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে অপরাধ ছিল। যারা আজকে স্বাধীনতা ভোগ করছে তাদের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ অপরাধী। তাহলে এরা কারা? এরা কি সেই পাকিস্তানি হানাদার বাহিনীর রক্তবীজ থেকে উত্থিতদের বংশধর? আমি খুব অবাক হয়ে যাই। যারা আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমি যেন আর হাতে কিছু সময় পাই। আর বাংলাদেশে এই যে চেহারাগুলো এখন চোখের সামনে ভেসে উঠল, এই বীভৎস চেহারাগুলি এদের যেন উপযুক্ত শাস্তি দিতে পারি। হ্যাঁ, আমি এ কথা বলছি এবং আবারও বলছি। এদেরকে শা শাস্তি দিয়ে নির্যাতিত মানুষগুলি যেন ন্যায় বিচার পায়। কারণ এখন তো বিচার নাই। বাংলাদেশ চলছে বিচারহীনতায়। কোন ডিসিপ্লিন নাই, শৃঙ্খলাবোধ নাই। স্বেচ্ছাচারিতার চরম। জোর যার মুলুক তার। এই ধরনের স্বেচ্ছাচারিতা, এই ধরনের নির্যাতন যেন বাংলাদেশে আর ভবিষ্যতে কেউ কখনো করতে না পারে, ঠিক সেই ধরনের সাজার ব্যবস্থাই করতে হবে। এজন্য বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই। যে বেঁচে যখন গেছি নিশ্চয়ই কিছু বাকি রেখেছিলেন কাজ। সেই কাজটা আমাকে দিয়ে করাবেন বলেই বোধহয় আমাকে এই সময়টা দিয়েছেন। এটা আমার বিশ্বাস। এবং আমি তা করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমার সে আত্মবিশ্বাস আমার আছে। কারণ তো আমার তো হারাবার কিছু নেই। সবই তো হারিয়েছি। আজকে খাগড়াছড়িতে কি হচ্ছে? চরমভাবে নির্যাতন চালাচ্ছে। একজন সেনা অফিসারকে বলা হলো, সে বলল, "এটা তো স্বাভাবিক।" এটা কি করে বলে সে? এটা কি করে বলে? স্বাধীন সার্বভৌম দেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে।
তা আজকে তাদের মুখ থেকে এই ধরনের কথা তো আমি শুনতে চাই না। এটা তো অমানবিক একটা কথা। কারণ একটা নারী ধর্ষিত হয়েছে, তারা প্রতিবাদ করেছে। সেইজন্য সকলকে মারতে হবে, ধর্ষণ করতে হবে, নির্যাতন হবে, জ্বালাও-পোড়াও করতে হবে। এর ভবিষ্যৎ কি হতে পারে সেটা কি একবার চিন্তা করে? তো উন্নয়নের ক্ষেত্রে আমরা তো কোথাও পিছিয়ে যাইনি। অনেক অপবাদ দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা, হয়রানি, দুর্নীতি। যারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, দুর্নীতির অভিযোগ আনে। মানুষের তো লজ্জা শরম নেই। যাক, আমি আর এখানে সময় নিতে চাই না। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে আমি ধন্যবাদ দিই এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা নোটবুকে লেখা তার কিছু কথা তিনি লিখে গিয়েছেন নিজের হাতে ১৯৭৩ সালে। ৩০শে মে ৭৩ সাল লেখা। আমি একটু কোট করছি। কোট: একজন মানুষ হিসাবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা। যে ভালোবাসা আমার রাজনীতি এবং আমার অস্তিত্বকে অর্থবহ করে তোলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৩০/৫/৭৩। যে নোটবুকে এই লেখাটা পেয়েছিলাম। গভীরভাবে ভালোবেসেছিলেন বাংলাদেশের মানুষকে। আর সেই ভালোবাসা থেকে নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন। দিনের পর দিন কারাগারে নির্যাতিত হয়েছেন। বাংলাদেশ স্বাধীন করবেন। বাঙালি জাতি স্বাধীন সত্তা নিয়ে জাগ্রত হবে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। বাংলাদেশের মানুষের ক্ষুধা দারিদ্র্যমুক্ত হবে, উন্নত জীবন পাবে। বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবেন। এটাই ছিল তার স্বপ্ন। স্বপ্ন অধুরা ছিল। আমি এসে চেষ্টা করেছি সেই স্বপ্ন পূরণ করতে। কিন্তু আজকে মাত্র ১ বছর সব ধ্বংস। সব ধ্বংস করে দিল। ক্ষমতালোভী কিছু জঘন্য মানুষ। আর তার মধ্যে একটা চরম স্বেচ্ছাচার ফ্যাসিস্ট ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ মুচলেকা দিয়ে। মানুষের সাথে এই বেইমানির বিচার একদিন হবে এবং সেই বিচার আমরা যেন করতে পারি। আজকে সকলের কাছে আমি সেই দোয়া চাই আপনাদের কাছে। এই দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সেই সুযোগটা দেয়। আমি বাংলাদেশের মানুষের হারানো গৌরব যেন আবার ফিরে আনতে পারি। দেশকে যেন আবার আমি বিশ্ব দরবারে উন্নত করে সম্মানিত করতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।